ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। রাত পোহালেই আপনারা জানেন মহালয়া, পিতৃপক্ষের অবসান হচ্ছে, দেবী পক্ষের সূচনা হচ্ছে। কিন্তু তার আগে আজ মহালয়ার ঠিক আগের দিন এই বাংলার দুটো ছবি দেখা যাচ্ছে। একদিকে একটা উৎসবের সূচনা করছেন মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে অভয়ার বিচার চেয়ে আজও লক্ষ কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই যে দুটো আপাত বিরোধী ছবি, একেবারে বিরোধী ছবি। একদিকে কোথাও একজন আগেই সেই বার্তা দিয়েছিলেন উৎসবে ফিরতে হবে, যেন কোথাও গিয়ে একটা অর্ডার দেওয়া হয়েছিল, অনেক তো হলো, এবার উৎসবে ফিরুন। কিন্তু মানুষ কি চাইছে তা পথ বলে দিচ্ছে। একজন একরকম বলছেন বটে, তার সামনে মানুষ নেচে গিয়ে একটা অনুষ্ঠান সূচক আবহ তৈরি করা হচ্ছে বটে, কিন্তু আদতে উৎসবটা দ্রোহের উৎসব, তা রাস্তা বলে দিচ্ছে। এত বড় মিছিল, দিনের পর দিন, লক্ষ লক্ষ মানুষ, জনপ্লাবন, এরপরেও সত্যি কি কোনোভাবে বলা যায় যে উৎসবেই ফিরেছে মানুষ? আর যদি সেই উৎসবটা উৎসবে ফেরা হয়, তাহলে সেই উৎসব আমাদের সবার চোখের সামনে। রাস্তায় সেই উৎসবের ছবি দেখতে পাচ্ছি, দ্রোহের উৎসব, প্রতিবাদের আগুন, দ্রোহের আগুন। রাতের রাজপথে মিলে যাচ্ছে মশাল আর বিচারের স্লোগান, অসুরদের বিনাশের দাবি। ঠিক এই ছবি যখন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে উৎসবের সূচনা করলেন, উদ্বোধন করলেন না, বিতর্ক এড়াতে তিনি সূচনা করলেন এই উৎসবের, দুর্গোৎসবের। বিচার পায়নি অভয়া, বিচার না দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে অভিযুক্তকে আড়াল করে কোন উৎসবে ফেরাবেন মুখ্যমন্ত্রী? মায়ের কাছে অসুর শক্তি বিনাশের প্রার্থনা করা হয়, প্রত্যেক বছর আমরা সেটা করি। এবং যখন আমরা মাকে যখন দশমীতে বিসর্জন দিই, তখন বলি আবার এসো মা, এবং সেই সঙ্গে কোথাও গিয়ে বলি গোটা বছরটা তুমি পরের বার আসা পর্যন্ত যেন ভালো থাকি। মাও বোধহয় জানতে চান এরপরে যখন তিনি আসেন, যে এই যে তোদেরকে একটা বছর রেখে আমি চলে গেলাম, কিভাবে রাখলি আমার সমাজকে, কিভাবে রাখলি আমার দুর্গাদের, কিভাবে উত্তরটা দেব আমরা এই বছরে? আমরা যখন মায়ের সঙ্গে চোখে চোখ রেখে বলবো মা তুমি এসেছো, ভালো লাগছে, আমাদের চোখ চিকচিক করবে না? যে একটা মেয়ে, একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি নিজেও পরপর 2 বছর পুজো করেছেন নিজের বাড়িতে। এবছরও তাদের বাড়িতে পুজো হতো, কিন্তু এবার হলো না, কারণ তিনি নেই, তার নাম অভয়া। তিনি একটা অগ্নিশিখা, সেই শিখাটা এতগুলো মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। আর সেই জায়গা থেকে যার খুন ধর্ষণে অভিযুক্ত অসুরদের কবে বিনাশ হবে এর উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু উৎসবের উদ্বোধন না করে সূচনা করা হচ্ছে। কিন্তু মানুষ কি মানছে? তার মুখ্যমন্ত্রীর সেই উৎসবের সূচনা আর মানুষের পথে নেমে জাস্টিস ফর আরজি কর সমস্বরে বলা, দুটো কি একভাবে এক লাইনে চলছে? বিচার করবেন আপনারা। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। চক্রনালে আমার কাছে এবার মাগি, মরম হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন যেন মাতার স্তম্ভ। আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে আমি কখনো উৎসবে ফিরতে পারবো না। দ্রোহের আগুন রাজপথে, প্রতিবাদের গর্জন আছড়ে পড়ছে রাজপথে। দেবী পক্ষ আসার আগেই পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর।
আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ের পরে সে কাজটা আমি করি। দেবীর উৎসব, অসুর শক্তি বিনাশের উৎসব, কিন্তু সেই উৎসবের আবহেও বাংলার মেয়ের চোখে জল। খুন ধর্ষণে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা, ধর্ষকদের আড়াল করে কোন উৎসবে ফেরাতে চান মুখ্যমন্ত্রী? না, এটা আমরা বরাবরই দেখে এসেছি, উনি তো নিয়মকানুন মানেন না হিন্দু ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের ক্ষেত্রে হলে মানেন। তো এখন তো মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, হ্যাঁ, শরদ প্রাতে পাগলি ঘোরে কাচি হাতে, লোকজন এসবও লিখছে। অসুর শক্তি বিনাশের প্রার্থনা গর্জে উঠছে রাজপথে, হাতে মশাল, লক্ষ কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সেই গর্জন কি রুখতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। বলা হয়েছিল উৎসবে ফিরতে, কিন্তু উৎসব আমরা জানি না। উৎসবে আমরা আগামীকাল থেকে সেই পক্ষ শুরু হবে, অর্থাৎ মাতৃপক্ষ বা দেবী পক্ষ শুরু হবে। আমরা কিভাবে এই উৎসবটা দেখব সেটা সত্যিই একটা নতুন অভিজ্ঞতা হবে, কারণ প্রত্যেকের এক হাতে মশাল আর এক হাতে হয়তো বা মা দুর্গাকে আরতি জানানো হবে যে মা এবারে আমরা যেন বিচারটা পাই, কারণ এরকম দুর্গাপুজো আমরা আগে কখনো দেখিনি। আর এই একটা পরিবেশে, এরকম একটা আবহে সর্বৈব আনন্দের উৎসবে কজন মারতে পারবো সত্যিই আমরা জানি না, কারণ আমাদের মন সায় দিচ্ছে না। আমরা এই নিয়ে কথা বলবো আজকে। আমাদের যারা গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে আগে আলাপ সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, সেই সঙ্গে পেয়ে গিয়েছি অভিনেতা অরিত্র দত্ত বণিককে, রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই অরিত্রর কাছে আসবো, কারণ আজকে আমরা যে জনপ্লাবন দেখতে পাচ্ছি, যেভাবে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন, সেখানে চিকিৎসকদের সঙ্গে সঙ্গে একেবারে নাগরিক মিছিল আমরা দেখতে পেয়েছি। আজ বলে নয়, প্রত্যেকটা দিনের মিছিলেই এই যে মিছিলে ঘেরা শহর বা মিছিলে ঘেরা রাজ্য, সেখানে আমরা প্রচুর সাধারণ নাগরিককে দেখতে পেয়েছি, আমাদের সহ নাগরিককে দেখতে পেয়েছি। এমন নয় যারা এই মিছিলগুলোতে হাঁটেন তারাই আবার পরের দিনের মিছিলটাতেও হাঁটেন। কেউ কাউকে চিনি না আমরা, কিন্তু আমরা এই মিছিলে সামিল, কারণ আমরা প্রত্যেকে বিচার চাই। এই জায়গা থেকে আজকে যে জনপ্লাবন আর অন্যদিকে উৎসবের সূচনা, কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে যে উৎসব এবং সেলিব্রেশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সরকার যে অ্যাপ্রোচে আমাদের উৎসবকে দেখতে বলছেন সেটা হচ্ছে সেলিব্রেশন, কিন্তু আমরা যে অ্যাপ্রোচে উৎসবকে দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে অশুভ শক্তির নিধন এবং শুভ শক্তির জাগরণ। এই ধর্ম বা যে কোনো প্রত্যেকটা ধর্মেই আসলে এক ধরনের নীতি শিক্ষার কথা তো বলা হয়, আসলে এক ধরনের ডিসিপ্লিনের কথা বলা হয়। সেই ডিসিপ্লিনটাই সামগ্রিকভাবে এই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমাদের জীবন থেকে চলে গেছে। নীতি শিক্ষা বলে এখন আর আসলে আমাদের হাতের সামনে কিছু দেখতে পাচ্ছি না। পুরোটাই অনৈতিক, পুরোটাই দুর্নীতি, পুরোটাই বিশৃঙ্খলা, ক্ষমতার আস্ফালন, রক্তপাত, এইগুলো কোনো ধর্মই এই কথাগুলো বলে না। কিন্তু আজকে এই যে জায়গাটা, এই ঘটনাটা ঘটেছে একটা হাসপাতালের মধ্যে ঘটেছিল। একজন যিনি ভিকটিম তিনি একজন চিকিৎসক হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আলোচনাটা যে পর্যায়ে চলে গেছে সেটা স্থান, কাল, পাত্র, প্রফেশন সমস্ত কিছুর ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত রকম মানুষ একসাথে পার্টিসিপেট করেছেন। শুধুমাত্র তারা যে এই ভিকটিমের জাস্টিস চাইছেন তাই নয়, দীর্ঘদিন ধরে ক্রমাগত সমাজে যে ডিসক্রিমিনেশনগুলো তৈরি হয়েছে, মেয়েদের ওপরে যে নির্যাতনগুলো তৈরি হয়েছে, ওয়ার্কপ্লেস সেফটি নিয়ে যে প্রসঙ্গগুলো বারবার হয়তো এসছে, একাধিক মামলা মোকদ্দমা হয়েছে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই হয়তো ইনভেস্টিগেশন অসম্পূর্ণ কিংবা আজও তার বিচার হয়নি, আদালতে ঝুলছে, অথবা বহু ক্ষেত্রে পুলিশ ফিরিয়ে দিয়েছে, নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিন, এই ধরনের মেডিয়েশন বা আরবিট্রেশনের একটা অসাধু টেকনিক অনেক ক্ষেত্রে নিয়েছে। এই ধরনের সমস্ত যে অসাম্য এবং এই যে একটা ডিসক্রিমিনেশন, তার এগেনস্টে মানুষ পথে নেমেছে। এবং মানুষ, আমার যা আন্ডারস্ট্যান্ডিং এই মুভমেন্টটা থেকে, যে দুর্গাপুজোর দিনেও শহর ইতিমধ্যেই আলোতে ঘিরে গেছে এবং বিজ্ঞাপনের হোর্ডিং আমরা দেখতে পাচ্ছি, মানুষজন নামছে। কিন্তু এইবারের উৎসবটা কিন্তু আনন্দ বা সেলিব্রেশনের উৎসব হবে না। এইবারের উৎসবের মানুষের পাঠায় মানুষের ঢল নামবে, তারা পুজো আরতি করবেন, তারা ভিড় করে হয়তো মণ্ডপে যাবেন, দেখতে যাবেন, কিন্তু সেখান থেকে তারা আসলে যে বৃহত্তর সামাজিক দৃষ্টিভঙ্গিটার দিকে আমাদেরকে আঙুল তুলে দেখাবেন, সেইটা হচ্ছে আসলে এক ধরনের সামাজিক জাস্টিস। দেখুন, জাস্টিস অনেক রকম হয়, আগেই বলেছি। একটা হচ্ছে আইনি জাস্টিস, যেটা আমরা আদালত থেকে পাবো, সেটা সময় সাপেক্ষ, সেটা নানা রকম লিগাল লজিকের মাধ্যম দিয়ে সেটা আমরা আস্তে আস্তে পাবো। কিন্তু
পলিটিক্যাল যে জাস্টিস বা সোশ্যাল যে জাস্টিস, সেই জাস্টিসটা কে দেবে? আজকেও আমাদের খবরের কাগজ খুললে দেখতে হচ্ছে যে সরকারি হাসপাতালে বিভিন্ন বহিরাগত গুন্ডারা তাণ্ডব চালাচ্ছে। তার মানে যে ক্লজ নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হলো যে চিকিৎসকরা কাজে ফিরবেন, তাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে, বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হবে, এবং কি অদ্ভুত আর্গুমেন্ট সুপ্রিম কোর্টে। আমি তো আগের দিন পড়ে খবরের কাগজটা দেখে আমি হাসবো না কাঁদবো ঠিক করতে পারছি না। যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এত হাজার সিসিটিভি কেন সমস্ত জায়গায় বসেনি, বলা হচ্ছে যে ওখানে তো বন্যা হয়েছে সেই কারণে বসানো যায়নি। মানে এখন বন্যাটা একটা অজুহাত হয়ে গেল, মানে কাজ না করতে চাওয়ার জন্যে কত রকমের অজুহাতের অবতারণা করাবে। এরপরে বলা হবে পুজো চলে এসছে তাই করা হয়নি, তারপর আবার বলবে ক্রিসমাস এসে গেছে তাই করা হয়নি। প্রত্যেক দিন বলা হচ্ছে, যখন প্রশ্ন করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এতদিন আপনারা কি করলেন, তখন বলা হচ্ছে আমরা আর কিছুদিন টাইম পেলে করে দেব। জাস্টিসটা দেওয়ার জন্য পলিটিক্যাল জাস্টিস দেওয়ার মানসিকতাটাই আমাদের আমরা চলে যখন দেখতে পাচ্ছি অরিত্র, আমরা যখন দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী একদিকে তিনি বার্তা দিয়েছিলেন উৎসবে ফেরার, এবার তিনি যখন বলছেন উৎসবের উদ্বোধন করছেন না কিন্তু দুর্গাপুজোর সূচনা করছেন, সেই জায়গা থেকে তিনি অনেকগুলো কথা কিন্তু বলছেন। তিনি বলছেন যদি আমি আজকে উদ্বোধন করি তাহলে আপনারা নেগেটিভ ন্যারেশন শুরু করে দেবেন যে আমি পুজো উদ্বোধন করেছি পিতৃপক্ষে অবসান না হওয়ার আগে। আমরা তিথি নক্ষত্র পাঁজি সব জানি, এই নিয়ে ঠিক কি বলছেন আমরা কখনো কিন্তু এই ধরনের কথা তাঁর কাছে শুনিনি, কিন্তু আজকে তিনি কেন বলছেন সে বিষয় নিয়ে আলোচনা করবো। কিন্তু প্রথমেই শুনে নেব মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামী কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ের পরে সে কাজটা আমি করি। যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না, পাজি গেঁথে যারা তৈরি করেন তারা কিন্তু ওই চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করেন। আমাদের এখানেও দেখবেন মহালয়া আমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ, চলে আসে দেবীপক্ষ, কালী পুজো হয় আবার আমাবস্যায়, লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায়। সব কিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে, আকাশ জড়িয়ে থাকে, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জল সব কিছু নিয়েই আমাদের সব কিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত, কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভীষণ সাবধানী, এই পুজো উদ্বোধন না পুজো সূচনা না পুজো উৎসারিত, এই নিয়ে ভীষণ সাবধানী, তার কথাতেই আমরা শুনলাম। কিন্তু গত বছর যখন তিনি পিতৃপক্ষের অবসান না হওয়াতেই তিনি বেশ কয়েকবার এরকম করেছেন, তিনি উদ্বোধন করেছেন পুজোর, তখন তো কই তাকে এত কিছু বলতে, এত ব্যাখ্যা দিতে শুনিনি আমরা, এত গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে তো আমরা শুনিনি। আমরা একটু অঙ্কনের কাছে আসবো, অভ্রর কাছে আসবো। অভ্র, এই যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে এত ব্যাখ্যা আমরা কখনো এর আগে তো শুনিনি, দুর্গাপুজো নিয়ে এত ব্যাখ্যা কেন, কিসের প্রয়োজন? না, আমার শুনে মনে হচ্ছিল, অরিত্রের সঙ্গে এক্ষুনি কথা হচ্ছিল, শুনে মনে হচ্ছিল বেনি মাধব ছিল, ওনার থেকে এসে পঞ্জিকা লেখা শিখতে পারেন, ওনার এত জ্ঞান। তো যাই হোক, উনি জ্ঞানী, এর নিয়ে আমাদের তো বেশি কথা বলা উচিত না, আমরা তার অত জ্ঞান আহরণ করতে পারিনি। আমি একটা কাজের কথা বলি, যে দেখুন যে কোনো ধর্ম কিন্তু গুড ভার্সেস ইভল এই একটা স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে, ধর্ম বনাম অধর্ম। এইখানে দুর্গা পুজো বা শক্তির আরাধনা, এটার কিন্তু মূল জায়গাটা হচ্ছে গুড ফোর্সেস ভার্সেস ইভল ফোর্সেস। আমি মনে করি আজকে সমাজের তৃণমূল রূপী অসুর যে জায়গায় জায়গায় ছড়িয়ে আছে, সেটাও কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক। আজকে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে দুর্গা পূজা বা উৎসব হচ্ছে এই ধরনের আন্দোলনের অ্যান্টিথিসিস, এটা উনিই বলতে পারবেন। কখনো এটা হতে পারে না যে একটা সামাজিক উৎসব বা শক্তির আরাধনা কোনো প্রতিবাদকে থামিয়ে দিল, এটা হতে পারে না। আরেকটা কথা আমি বলি, যে এই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা যে বদলেছে, বিবর্তন ঘটেছে, এটা আমার দেখে কোথাও একটা ভালোও লাগছে। এই তৃণমূল কংগ্রেসই কিছু বছর আগে
দুর্গাপূজার সময় বিসর্জন আটকানোর জন্য নিজেদের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেছিল। আজকে তাদের অবস্থা দেখুন, একের পর এক পাপের ঘোড়া এদের ফিল্ড হয়ে গেছে। এই অবস্থা দেখুন, এরা আজকে ওই উৎসবকে ইভোক করছে কেন? যাতে এরা যেই ফাপড়ে পড়েছে, এরা যেই বিপদে পড়েছে প্রাতিষ্ঠানিক খুন এবং দর্শন করে, সেটার থেকে মানুষের দৃষ্টি সরে যায়। কিন্তু তৃণমূল নেত্রী নিজেই বললেন উনি অতটা বোকা নন, উনি যথেষ্ট চালাক। উনি এরকম চালাক এবং সুর যদি সত্যিই হবেন, তাহলে ওনার এটা বোঝা উচিত যে বাঙালি এতটা বোকা নয় যে দুর্গা পুজো এসছে বলে আমরা ভুলে যাব অভয়ার সঙ্গে কি হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে। আমি একটা তথ্য তুলে দিচ্ছি, আমরা একটা লিস্ট দেখছিলাম যে অভয়া কাণ্ডের পরে এই গত 1.5 মাসে, গত 50 দিনে আমাদের রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় জেলায় প্রায় 30 থেকে 35টা রেপ এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে। আপনি কি বলছেন? আপনি এই যে কথাটা বলছেন না, এই যে যখন অভয়ার ঘটনাটা সামনে এলো তখন তো তাঁদেরই দলের সেনাপতির তরফ থেকে বলে দেওয়া হয়েছিল 900টা ঘটনা গোটা দেশে হয়ে গিয়েছে। এই রাজ্যে অভয়া তো ভার্সেস অন্যান্য রাজ্যে 900টা ঘটনা। দেখুন, এই যে তুলনামূলক আলোচনা তো ওনারা করেছিলেন। অত্যন্ত কুযুক্তি। প্রথমত এই পরিসংখ্যান উনি কোথায় পেয়েছেন উনিই বলতে পারবেন, ভাইপো যিনি আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরুন বাইরের রাজ্যে বা বাইরের রাষ্ট্রে মার্স, নেপচুন, প্লুটো কোথায় কি হচ্ছে সেইটা একটা অ্যালিবাই হতে পারে না। এবং সেই অ্যালিবাইয়ের ওপর ভিত্তি করে আমাদের রাজ্যে যারা ক্ষমতাসীন, যাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, স্টেট মেশিনারি চালানোর দায়িত্ব দিয়েছেন, তারা এই যুক্তি দিতে পারে না যে এখানে ওখানে সেখানে এই ঘটনা ঘটছে বলে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটতে পারে। এই যুক্তি তারা যদি দেয় বা কুযুক্তি তারা যদি দেয়, তাহলে এটা প্রমাণিত হয় তাদের এই স্টেট মেশিনারি ঠিকভাবে চালানোর কোনো সদিচ্ছাই নেই। এই সদিচ্ছা নিয়ে আমরা তো ডিসকাস করছি, সেইটা সদিচ্ছাটা তাদের নেই। অব্র, সেই সমস্ত যুক্তি দিয়েও যখন এই মানুষগুলো যারা রাস্তায় নেমে আসছেন তাদের আন্দোলনকে থামানো যাচ্ছে না, তখন কি এই উৎসব, দুর্গা প্রতিমাকে সামনে রেখে উৎসব, এই উৎসবকে হাতিয়ার করার চেষ্টা করা হচ্ছে যে এই হাতিয়ারটাকে যদি আমি সামনে আনি তাহলে আমার বাকি আন্দোলন যাবতীয় যা কিছু সেগুলোকে একটু হলেও পিছিয়ে রাখা যাবে। এই ইন্টেনশন থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি সাবধানী আজকের দিনে? আমি দেবাশিস বাবুর কাছে শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার চেষ্টা করেছেন কিভাবে এই আন্দোলনকে বা জনজাগরণকে থমকে দেওয়া যায়। বিভিন্ন সাম দাম দণ্ডভেদ উনি চেষ্টা করে নিয়েছেন। উনি এটাও চেষ্টা করেছেন যে ডক্টর ভার্সেস সাধারণ জনগণ, এই একটা ন্যারেটিভ তৈরি করা। আসলে কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে ডাক্তার এবং সাধারণ জনগণ একই সাইডে, অপর সাইডে তৃণমূল কংগ্রেস। আর আপনি দেখুন না এই তৃণমূলের নেতারা রাস্তায় সিকিউরিটি যারা বেরোতে ভয় পায়, আর এরা এক্সপেক্ট করে যে ডাক্তাররা এমন জায়গায় গিয়ে কাজ করবে যেখানে লেডিস চেঞ্জিং রুমে একটা ছিটকিনি লাগাতে পারে। তাহলে এদেরকে আপনারা কি বলবেন? একদমই দেবাশিস বাবু, এই যে বলছিলাম যে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি, এটাকে কি এই যে উৎসব, এই মোড়কটাকে কি একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই আন্দোলনটাকে যাতে একটু পিছিয়ে দেওয়া যায়, ব্যাকসিটে ফেলে দেওয়া যায়? এটাতে একটু মুশকিল হচ্ছে যে মানে মুখ্যমন্ত্রীকে এটা বুঝতে হবে। নিশ্চয়ই উনি তো বলেছেন, সবটা জানেন। মুখ্যমন্ত্রীর কাজ কিন্তু এই বিভিন্ন জায়গায় গিয়ে পুজো উদ্বোধন বা পুজো সূচনা নয়। মুখ্যমন্ত্রীর অনেক গুরু দায়িত্ব আছে। আজকে আমাদের সমাজটা যেভাবে মানে উত্তাল হয়ে আছে, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আমার তো মনে হয় ওনার সেই দিকে কনসেন্ট্রেট করা উচিত যে কীভাবে এগুলো সলিউশন হবে। আর একটা জিনিস আমার মনে হয় উনি মানুষের মানসিকতা বুঝতে অসুবিধে হচ্ছে। মানে উৎসবের সাথে আনন্দ, এই ব্যাপারগুলো তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে পশ্চিমবঙ্গের মানুষ সেই মানসিকতাতে নেই। তাদের সামনে এরকম একটা মর্মান্তিক, এরকম একটা মানে রাজনৈতিক হত্যা হয়েছে, ওরা তারা সেটা চাক্ষুষ করেছে। এবং আজকে বন্যা হয়ে গেছে কিছুদিন আগে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানুষকে বলছেন যে তোমরা উৎসবে ফেরো। মানে মানুষ তো এটা ওনাকে বুঝতে হবে, তৃণমূলের কর্মী নন বা দমদোয়া পুতুল নয় যে উনি চাবি ঘোরাবেন আর মানুষ সেভাবে যাবে। মানুষের নিজস্ব একটা বোধ বুদ্ধি এগুলো আছে। তো আজকে উনি যেটা চেষ্টা করছেন এটা তো সম্ভব না, কারণ মানুষ চাইছে যে জিনিসগুলো ঘটে গেছে। দেখুন, আজকে বহুদিন বাদে আমরা রাস্তায় হেঁটেছি, বহু কাল বাদে, এবং আমরা এটা ব্যক্তিগত কারণে রাস্তায় হাঁটিনি, এটা কোনো দলীয় প্রচারে রাস্তায় হাঁটিনি, এটা আমাদের কেউ অনুরোধ করেছে বলে হাঁটিনি, কেউ আদেশ দিয়েছে বলে হাঁটিনি। আমরা একেবারে ভিতর থেকে, আমাদের আবেগ থেকে, আমাদের মন থেকে রাস্তায় হেঁটেছি। আমরা শিক্ষার সময় আমাদের ভাই বোনেরা যারা আজও রাস্তায় বসে আছে, আমরা কিছু করতে পারিনি। আমরা খাদ্যের মধ্যে, খাদ্য যখন কেলেঙ্কারি হলো, চালের মধ্যে কাঁকড় পেয়েছি, সেটাও দাঁত দিয়ে চিবিয়ে নিয়েছি। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যে এই এত বড় দুর্নীতি,
আমরা আর তো সহ্য করে থাকতে পারি না। এবার উনি যদি সেদিক থেকে মুখ ঘুরিয়ে নিতে চান তাহলে তো হবে না। ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিন্ডিকেট ওনার আমলে বানানো হয়েছে, যেভাবে মানুষের উপর ঢল নেমেছে, ওনাকে সেই জায়গায় আনতে হবে। তাহলে আপনি যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন উৎসব, কিন্তু আমরা যে মাতৃমূর্তিকে দেখি তার 10 হাতে 10 অস্ত্র থাকে। তিনি অসুর বিনাশিনী, তিনি অশুভ শক্তির বিনাশিনী, শুভ শক্তির যাতে জাগরণ হয় সেই জন্য তিনি মর্তে আসেন। আর সেই মূর্তি শুধু উৎসবের প্রতীক নয়, এ দ্রোহকালে, আজকের দিনে দাঁড়িয়ে দ্রোহকালে তিনি সংহারিণী। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর বার্তা কেন নয় যে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত অশুভ ঘটনাগুলো ঘটেছে তার বিচারও চাই, উৎসবও চাই। আজকে যখন অভয়ার মা বলছেন আমার ঘরের প্রদীপটা তো নিভে গেল, সে কথা কি মুখ্যমন্ত্রী শুনতে পান না? মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন যতক্ষণ না মানুষের মুখে হাসি ফুটবে ততক্ষণ দেবীর মুখেও হাসি ফুটবে না। মানুষের মুখে হাসি ফুটবে কি করে মুখ্যমন্ত্রী? একবার শোনাবো মুখ্যমন্ত্রী এই নিয়ে ঠিক কি বলেছেন। কাজলে আজকে ত্রাণ ড্রাই ফ্রুট গেছে, এমনি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা আমরা করেছি। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। সেবা করাটা মানুষের বড় ধর্ম, এটাই পুজো, এটাই উৎসব। মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না, এমনকি দেবীর মুখেও হাসি থাকে না। তাই কালকে আমার যাবে ফরাক্কা, সুতি আর কিছুটা কান্দি, তারপরেও আমার বাকি থাকবে যেটা রতুয়ার অর্ধেক অঞ্চল। খানাকুলে পুলিশও দিচ্ছে, প্লাস আমরাও পাঠাচ্ছি। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন। আর কি বলবো? কারা আন্দোলনে মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। অভয়ার মায়ের বক্তব্য শুনলাম, তার আগে মুখ্যমন্ত্রী নিজে বলছেন সেবা করতে হবে, যতক্ষণ না মানুষের মুখে হাসি ফুটবে ততক্ষণ পর্যন্ত দেবী হাসতে পারবেন না। আর তারপর অভয়ার মা কি বললেন সেটাও আমরা শুনলাম, কান্নাটাও শুনলাম। অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই যে মায়ের কান্না, তাদের ঘরের প্রদীপ নিভে গিয়েছে, আর মুখ্যমন্ত্রী আজকে উৎসারিত সূচনা করছেন উৎসবের, সেই নিয়ে আপনার কি মনে হয় যে এই কান্নাটা মুখ্যমন্ত্রী শুনতে পেলেন, নাকি মানুষ যে কান্নাটা শুনতে পেরে আজকে রাস্তায় নেমেছেন তার কি কোনো প্রভাবই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পড়ে না? ধরুন মুখ্যমন্ত্রীর উপর প্রভাব পড়লো, মুখ্যমন্ত্রী কোনো প্যান্ডেলে গেলেন না, কেউ দুর্গাপুজো করলেন না, কেউ ঘর থেকে বেরোলেন না, তাতে কি সিবিআই হেফাজতে রেখেও সন্দীপ ঘোষকে জেরা করলো না? এই তথ্যটা নিয়ে আপনারা কোনো কথাই বললেন না। সেটার কোনো রকম প্রতিক্রিয়া অভয়ের মা দিতে পারবেন না। কারণ বিচারের প্রশ্ন যখন আসছে তখন বারবার একটা কথা উঠে আসবে যে মিডিয়া ট্রায়াল না কোর্ট ট্রায়াল। যদি কোর্ট ট্রায়ালের প্রসঙ্গ আসে, আইনের আদালতের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির প্রসঙ্গ আসে, তাহলে সেখানে ঠিকঠাক তদন্তের প্রসঙ্গও আসবে। এবং কেমন তদন্ত সিবিআই করছে তার একটি সদ্য উদাহরণ, হাতে গরম উদাহরণ গত পরশুদিন শিয়ালদা আদালতে আমরা দেখেছি। বিচারক যখন ভাই আমাকে তোমার সঙ্গে ডিস্টার্ব করি, বিচারক যখন প্রশ্ন করলেন সিবিআইয়ের আইনজীবীকে আপনার কাছে সন্দীপ ঘোষের বয়ান আছে, কারণ তার ঠিক আগেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের যারা আইনজীবী ছিলেন তারা বলেছিলেন যে আমাদের মক্কেলকে সিবিআই জেরা করেনি হেফাজতে রেখে। তখন বিচারক বিস্ময় সূচকভাবে বললেন যে কি আপনারা জেরা করেননি, আপনার কাছে বয়ান আছে? সিবিআইয়ের আইনজীবী গোটা কেস ডায়েরি হাতে সে বয়ানের কপি খুঁজে পেলেন না, তারপর স্বীকার করলেন হ্যাঁ আমরা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদটুকু করিনি। বুঝতেই পারছেন সিবিআই ঠিক কি ধরনের তদন্ত করছে, যে সন্দীপ ঘোষ নাকি এত বড় আসামি, এত বড় অপরাধী না। 1 সেকেন্ড আমি আপনার কাছ থেকে আসবো, আপনার কাছেই জানতে চাই, একটু শেষ করে নিতে। আপনারা তো সবাই বিচার চান, তৃণমূল খুব খারাপ, অভ্র বললেন তারা অসুর, খুব ভালো কথা। সিবিআই তো বিশাল দুর্গা ঠাকুরের, আমি আবার বলছি আমাকে এই জায়গায় কাটতে হবে, কারণ আমি আপনার কাছে বোধহয় স্পষ্ট করে প্রশ্নটা রাখতে পারিনি। আমার কিন্তু বিষয়টা এটা ছিল না, শুধু স্পষ্ট নয় অতীব স্পষ্ট। আমার মনে হচ্ছে হয়নি, আমি বোঝার চেষ্টা করছি। 1 সেকেন্ড, আমি একটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে অনির্বাণ, আপনি যে সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্ট বা
বিচার প্রক্রিয়া এক সেকেন্ড আরে প্লিজ আপনি শিয়ালদা আদালতের কথা বলেছেন, ঠিক আছে, বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যাই হোক, আমি কিন্তু সেই প্রসঙ্গেই যাইনি। আমি বলছি তদন্তের প্রসঙ্গে তো পরে আসবো, কিন্তু আমি আরে সেটা অন্য বিষয়, আমার কথাটা আগে শুনুন। আমার বক্তব্য হচ্ছে উৎসবটাকে সামনে রেখে কেন আন্দোলনটাকে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? যে মানুষগুলো জনপ্লাবনে নেমেছেন, শামিল হয়েছেন, আপনি তাদের আবেগটা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী? সিবিআইকেও প্রশ্ন করা হচ্ছে, আপনি কি যে প্রশ্ন দেখাতে পারবেন? ডাক্তারদের তরফ থেকে যে দাবি প্রকাশ করা হয়েছে সেখানে সিবিআই এর প্রতিও তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে সিবিআই এখনো পর্যন্ত তদন্তের নামে ঠিক কি করেছে সেই প্রশ্ন তারা করেছে। এবং যে প্রশ্ন সিবিআই কে করেছে সেটা আদালত করেছে, আমি করিনি। বলছেন না কারণ এটার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি প্রপার তদন্ত, আপনারা যদি প্রপার তদন্ত এবং আইনের মাধ্যমে দোষীদের শাস্তি চেয়ে থাকেন, নিশ্চিতভাবে শিয়ালদা আদালতে শুনানি নিয়ে কথা বলবেন। আর যদি না চেয়ে থাকেন, অন্য কোনো এজেন্ডা থাকে, শিয়ালদা কোর্টটা করতে হবে, এবং ট্রায়ালটা ওখান থেকে শুরু হয়। তুমি ভাই আইন করেছো না কদিন আগে? তুমি আইন করেছো তো কদিন আগে? তুমি যেরকম আইন করেছো এরকম আইন করিনি। কাউকে ব্যক্তিগতভাবে কোথায় পেশ করা হয় জানো কি? শিয়ালদা আদালতে সিবিআই কে কেস ডায়েরি দেখাতে হয়। সেই কেস ডায়েরিতে দেখা যাচ্ছে তারা সন্দীপ ঘোষকে প্রশ্ন করেনি, জিজ্ঞাসাবাদ করেনি। অনির্বাণ এক সেকেন্ড, যখন সুপ্রিম কোর্টে গতকাল ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন একজন নিহত ব্যক্তির চোখে চশমা কি করে থাকে, সিবিআই এর তদন্ত যেভাবে লিড পাওয়া যাচ্ছে তাকে তদন্ত চালিয়ে দিতে যেতে হবে, তো সেই জায়গা থেকে রাজ্যের কাছে তো কোনো উত্তর ছিল না, সেই নিয়ে কোনো উত্তর আছে? লিড পাওয়া গিয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলেছে। হ্যাঁ বলেছেন সুপ্রিম কোর্টে আমাকে আইনের কিছু প্রশ্ন তুললেন, আমি উত্তর দিয়ে তারপর টপিক আছে। তুমি আরো বললে তো তুমি আমাকে বলে নিতে দাও। যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই সেখানে জমা দিয়েছে সেটা কেস ডায়েরি নয়, সেটা স্ট্যাটাস রিপোর্ট। ও তাই কেস ডায়েরি দেখেনি না? কেস ডায়েরি আর স্ট্যাটাস রিপোর্টে তফাৎ আছে, সেটা সুপ্রিম কোর্টে না দেখেনি, কারণ সেখানে কেস ডায়েরি সম্ভব হচ্ছে অনেক গুরুতর তফাৎ লাগে। তুমি এখন দাঁড়াও, তৃণমূল প্রতিনিধি শিয়ালদা কোর্টে কি হয়েছে উনি মুখস্থ করেছেন, ঠিক ভালো কথা, উনি মুখস্থ করতে পারেন। এবার আমার তো বিস্ময় লাগলো অন্য একটা জায়গায়, সিবিআই একটা ঘরে বসে ডক্টর সন্দীপ ঘোষ, এখন তো আবার ডক্টর বলা যাবে না, তাকে প্রশ্ন করেছে কি করেনি সেটাও নাকি অনির্বাণ দা জানে। এবং কি প্রশ্ন করেছে? আরে আপনি তো নিজে কেস ডায়েরি ডায়লগটা দিচ্ছেন কোথা থেকে? বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে, দাঁড়াও আমি মাঝখানে বলিনি, সুপ্রিম কোর্টে কেস ডায়েরি থেকে শুরু করে স্ট্যাটাস রিপোর্ট সব দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই আইনজীবী তৃণমূল পারেননি, ইনি ঘরে বসে শিয়ালদা কোর্টে কি হচ্ছে? আরেকটা কথা, শিয়ালদা কোর্টে তো জেসি দেওয়া হয়েছে। আরেকটা কথা, শিয়ালদা কোর্ট কি জামিন দিয়েছে নাকি? জামিন দিয়েছে নাকি? আপনি কি মনে করেন আপনি একাই কেউ বলে না? আপনি একাই বলে, মানে আপনার বক্তব্যটা শুনুন আপনি নিজে, ওনার বক্তব্যটা শুনুন। উনি সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশন দেখেননি, সুপ্রিম কোর্টের অবজারভেশনটাই জানেননি, উনি শিয়ালদা কোর্টটা বসে বসে মুখস্থ করে এসেছেন। আচ্ছা ঠিক আছে, অনির্বাণ একটু গুড জেস্টার আশা করতে পারি নিশ্চয়ই। একটা বিষয় আপনাকে বলি, আপনি যখন বলছিলেন সন্দীপ ঘোষকে একদিনের জন্য জেরা করা হয়নি সিবিআই এর তরফ থেকে, আরে বাবা আপনি এখানে বললেন তো, এক সেকেন্ড, মানে নিজে তার কোনো আরে অব্র এক সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি গুড জেস্টার, একটু গুড জেস্টার আশা করতে পারি। আমার কোশ্চেনটা শেষ করুন, শেষ করতে দিন, একটু শেষ করতে দিন, শোনার অভ্যাস করুন, এক সেকেন্ড অব্র, এক সেকেন্ড আরে কন্টেন্টটা বলুন, কি বেরিয়েছে? আনন্দবাজার পত্রিকা কি বেরিয়েছে? কি বেরিয়েছে? কি বেরিয়েছে? জিজ্ঞাসাবাদ করেছেন, আপনাদের কাছে বয়ানের কপি আছে? অব্র প্লিজ, আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আজকে দিনে দাঁড়িয়ে প্রশ্ন শুনতে হবে, এক সেকেন্ড প্রশ্ন শুনতে হবে অনির্বাণ। সুপ্রিম কোর্টের তরফ থেকে দেবাশিস বাবু সুপ্রিম কোর্টের তরফ থেকে গতকাল বলা হয়েছে, আরে এক সেকেন্ড, আমরা ডিবেট চালিয়ে যেতে পারছি না, ডিবেট চালিয়ে যেতে পারবো না, এক সেকেন্ড, ওনাকে আমি চুপ করাতে পারছি না, অ্যাটলিস্ট একজনের কাছ থেকে গুড জেস্টার প্লিজ। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, অনির্বাণ প্লিজ শুনবেন যদি শোনার মতো ইচ্ছে থাকে, বিদ্যাসাগরের 10 ডিগ্রি উপর প্লিজ। এবার আমার একটা প্রশ্ন, এই সন্দীপ ঘোষকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, তাকে কেন জেরা করা হয়নি এই প্রশ্ন করা হচ্ছে, তাকে কেন গ্রেফতার করেনি তৎকালীন সিপি এই প্রশ্নটা করা হচ্ছে, কেন সিপি থাকা অবস্থায় যিনি ছিলেন ক্রাইম সিন থেকে শুরু করে সমস্ত জায়গায় যিনি সব
সবকিছুটা সেই সময় জানতেন, তাকে কেন এখনো পর্যন্ত জেরা করা হয়নি সেই প্রশ্ন খোদ সুপ্রিম কোর্ট তুলেছে গতকাল। আমি এটাই অবাক হচ্ছি যে অনির্বাণের মতো একজন মানে বুদ্ধিদীপ্ত লোক এই কথাটা এই প্রশ্নটা শোনার মতো গুজেশন উনি দেখাননি যে সিবিআই যদি সিবিআই ব্যর্থ হচ্ছে, সিবিআই এর ব্যর্থতা তো অ্যাকচুয়ালি অনির্বাণদের সুবিধাই করে দিচ্ছে, তাহলে এখান থেকে কি ধারণায় উপনীত হব আমরা? আমি সেটাই যাচ্ছি না, আমি বলছি ধরে নিই সিবিআই ব্যর্থ হচ্ছে, কিন্তু যে প্রশ্নটা বিশাখা আপনি করছিলেন যে সন্দীপ ঘোষকে বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও, এত দিন ধরে সিন্ডিকেটের মতো এরকম একটা সিন্ডিকেট চালাবার পরও তাকে বারবার প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, এটা মমতা ব্যানার্জি কি করে করলেন? এই প্রশ্নটা তো সিবিআইকে করতে হবে না, এই প্রশ্নটা তো সুপ্রিম কোর্টকে করতে হবে না, এই প্রশ্ন তো কোনো কোর্টকে করতে হবে না, এটা তো মমতা ব্যানার্জির কাছেই ছিল। তাহলে আমরা কি ধরে নেব মমতা ব্যানার্জি কি এই ধরনের যারা সিন্ডিকেট মাফিয়া চালায় তাদেরকে বকলমে সাপোর্ট করছেন? তাহলে তো উনি মানুষের বিরুদ্ধে কাজ করছেন। উনি একদিকে বাচ্চা ডাক্তারদের বলছেন তোমরা আমার ভাই বোন, অথচ সেই ভাই বোনদের হত্যা যারা করার চেষ্টা করছে বা শোষণ যারা করার চেষ্টা করছে তাদেরকে উনি সাপোর্ট করছেন। এটার জন্য আমি কোর্টে যেতে হবে কেন? এটার জন্য সিবিআই যেতে হবে কেন? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। নিজের বিবেক আছে এই জায়গাটা, মানে এই যে দ্বিচারিতা আমাদের সাথে আজকে হচ্ছে, এটাই তো মানুষের প্রতিবাদ, এটাই তো মানুষের আন্দোলন যে আমাদের সঙ্গে সঠিক কথা বলুন। এটাই আমার বলার ছিল। এর জন্য তো আইন, আদালত, সিবিআই এসবের দরকারই হয় না। এর জন্য তো একটা কোথাও গিয়ে নিজের বিবেক, নীতিবোধ এগুলোর প্রয়োজন হয়। অরিত্র, এই যে এই প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো কি সত্যি তদন্তের বিষয়? তদন্ত তো তদন্তর মতো চলছে, কিন্তু এই যে পলিটিক্যাল ইনজাস্টিস, এটা নিয়ে কে কথা বলবে? কেন এটা নিয়ে কোনো রকম প্রতিবাদ হচ্ছে না শাসক দলের তরফ থেকে? তারাই তো রাস্তায় নেমে বলেছিলেন আমরা ধর্ষণের প্রতিবাদ করছি, আমরা বিচার চাই। আজকে কেন বিচার চাওয়ার দাবি নেই? দেখুন, প্রথম কথা হচ্ছে শাসক দল প্রতিবাদ করবে কি করবে না সেটা আমি বলতে পারি না। আমার যদি সত্যি আইনি লজিকে প্রশ্ন করতে হয় তাহলে আমি কোর প্রশ্নটা যে জায়গায় করব সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কিছু কোড অফ কন্ডাক্ট আছে, কিন্তু রুলস অ্যান্ড প্রসিডিওর আছে। সঞ্জয় রায় যে এই যে প্রাইমা ফেসি অ্যাকিউজড, ইনি যে একজন এরকম পারভার্টেড ক্রিমিনাল, এনার এগেনস্টে যে এলাকায় বিভিন্ন রকমের পূর্ববর্তী এরকম তথ্য রয়েছে, তাহলে কলকাতা পুলিশের সেই ব্যক্তি কি করে সিভিক ভলেন্টিয়ার হিসেবে এতদিন চাকরি করছিলেন? আমার প্রথম ও প্রধান জায়গাটা হচ্ছে যে সিবিআই তদন্ত করবে না সুপ্রিম কোর্ট তদন্ত করবে না শিয়ালদা কোর্ট করবে, এটা ঠিক আছে, এটা লিগাল আর্গুমেন্টের মধ্যে তারা পলিটিক্যালি করছেন, আমার এ নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই রকম যখন তখন যে কোনো লোকাল লিডারের রেকমেন্ডেশনে বিভিন্ন জায়গায় কোথাও সিভিক ভলেন্টিয়ার, কোথাও অমুক অফিসার তমুক অফিসারের প্রক্সি এই যে দিনের পর দিন নিয়ে নেওয়া হয়েছে এবং এখন সেটা সামাল দেওয়া যাচ্ছে না, তার কারণ যে প্রসেসগুলো রয়েছিল বিউরোক্রেটিক সিস্টেমের মধ্যে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের প্রসেস রয়েছে, কোথাও পরীক্ষা পদ্ধতি রয়েছে, পরীক্ষাগুলো তো চুরি জালিয়াতি হয়ে গেছে, সেসব তো ছেড়ে দিন, তার মধ্যে ঢুকছি না। কিন্তু সিভিক নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া ছিল এবং এই সিভিক যে ওখানে অ্যাক্সেস পেয়েছিলেন, কিভাবে অ্যাক্সেস পেয়েছিলেন, তার ওখানে কি ধরনের অথরাইজেশন ছিল, আপনাকে তো আইন দিয়ে যদি প্রশ্ন করতে হয় তাহলে এই জায়গাগুলো প্রশ্ন করতে হবে। কিন্তু তার আগে 30 সেকেন্ড দেবাশিস ঘোষের কাছে আসবো। 30 সেকেন্ড, মানে যেটা অরিত্র বলছিল আমি সেই জায়গাতে আসছি যে এটা তো আইনের কথা গেল, আমি বলছি মানুষ হিসেবে, যেটা অর্ক বলার চেষ্টা করেছিল অনেক সময় যে অভ্র, সেটা হচ্ছে যে ধর্মের ক্ষেত্রে যেমন গুড ইভিল আছে, আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকের মধ্যে একটা দুটো উলফ কাজ করে, একটা গুড উলফ একটা ইভিল উলফ। এই যে গুড উলফ এবং ইভিল উলফ কে জিতবে, এটার প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা যাকে যত বেশি ফিট করব সে তত বেশি জিতবে। মানে একটা মানুষ ভালো না খারাপ এটা ডিপেন্ড করে আমি আমার কোন উলফটাকে বেশি ফিট করছি। আমরা এই জায়গায় আসছি, বিচার ব্যবস্থা এগুলো তো পড়ে, কিন্তু মানুষ হিসেবে আমার কি দরকার? আমরা এ বাংলার কথা বলছি, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই দুর্গোৎসবকে বা দুর্গা প্রতিমাকে, মা দুর্গাকে কোথাও গিয়ে ঢাল করার চেষ্টা করা হচ্ছে। আর পাশের প্রতিবেশী দেশে, সেখানে পূর্ব বাংলাতে যদি আমরা দেখি তাহলেও কিন্তু সেখানে সেই একই রকম ভাবে সেখানে অন্যরকম ভাবে ঢাল করা হচ্ছে। সেখানে যারা যারা সংখ্যালঘু তাদেরকে থ্রেট দেওয়ার জন্য তাদেরকে কিভাবে এই যে ছবিটা দেখলাম সেখানে বলা হচ্ছে পুজো হতে দেব না, একদিকে বলা হচ্ছে উৎসব ফিরুন, মাঝখানে কাকে রাখা হচ্ছে? তিনি মা দুর্গা। আমরা যদি বাংলাদেশের ছবিটা দেখি সেখানে সন্ত্রাস কায়েম করা হচ্ছে, সন্ত্রাসের মোড়কে মানুষের জীবনে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে, আর এই বাংলায় দাঁড়িয়ে উৎসবের মোড়কে মানুষের আন্দোলনকে সীমিত করার চেষ্টা করা হচ্ছে। অভ্র, দেখুন, বাঙালি জাতি যুগের পর যুগ ধরে কিন্তু নারী শক্তির আরাধনা করে এসছে। আপনি দুর্গা আরাধনা বলুন, মা কালীর পুজো বলুন, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা আমরা কিন্তু করে আসছি বংশ পরম্পরাগতভাবে।
তার মানে এটা কিন্তু প্রতিষ্ঠিত, আমরা কিন্তু নারীদেরকে একটা সম্মানের আসনে রাখি। আপনি যদি বাকি সমাজের অঙ্গগুলো দেখে নেন এবং পশ্চিমবঙ্গের সঙ্গে আপনি কম্পেয়ার করেন, দেখতে পারবেন এখানে কিন্তু জেন্ডার ডিসপ্যারিটির যে ব্যাপার সেটা কিন্তু অনেকটা কম। বাইরে যা আছে তার থেকে আমাদের এখানে অনেক বেশি জেন্ডার ইকুয়ালিটি। আমরা মুক্ত মনা, আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভাবি, আমরা র্যাশনালি তর্ক বিতর্ক করি। আজকের দিনে দাঁড়িয়ে তা এই প্রেক্ষাপটে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস নামক এই ড্রেন দলটার মনে হয় যে মাতৃশক্তির আরাধনাকে অ্যালিবাই বা ডিস্ট্রাকশন হিসেবে ব্যবহার করবেন, কোন প্রেক্ষাপটে? যেখানে একজন নারীর প্রাণ গেছে, ওই নারী কিন্তু কি করছিলেন? ওই নারী কিন্তু সমাজের সেবা করছিলেন। ওই নারীকে সুরক্ষা এই বাঙালি জাতি দিতে পারেনি। তাহলে আমাদের গুরু দায়িত্ব এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং এই যে সিস্টেম, এই যে সিন্ডিকেট তৃণমূল কায়েম করেছে যে বাংলার বুকে নারীরা সুরক্ষিত নয়, এই সিস্টেমকে উপড়ে ফেলতে হবে। একটা নতুন সিস্টেম বসাতে হবে যেখানে নারী পুরুষদের মধ্যে ডিসপ্যারিটি থাকবে না, প্রত্যেকে মাথায় উঁচু করে বাঁচতে পারবে। যাব অনির্বাণ, যে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন সেই জনপ্লাবন সত্যি নাকি এই যে উৎসবে ফিরুন বার্তা এটা সত্যি? 30 সেকেন্ড সময়। নতুন সিস্টেমের কথা অপরা বলছেন, সেটা তারা কিভাবে করতে চান তার কিছু উদাহরণ তারা গুজরাটে, উত্তরপ্রদেশে আবার ভারত ভ্রমণে যাচ্ছেন। 30 সেকেন্ড সময় আছে। যদি ভারত ভ্রমণে গেলে অসুবিধা হয়, জুপিটার এগুলো বাদ থেকে গেল, ভারত ভ্রমণে গেলে অসুবিধা, সুপ্রিম কোর্ট নিয়ে খবর করবেন। এই সময়টা 30 সেকেন্ড, সুপ্রিম কোর্টটা কিন্তু রাজ্যের বাইরে, ওটা নিয়ে খবর করবেন না। তাও যদি ভারত ভ্রমণে ও আচ্ছা আচ্ছা হচ্ছে সেটা আমার মামলা বিজেপির যাতে অসুবিধা হবে, আপনি আমার জুরিডিকশন গোটা ভারত, আপনাকে সম্মান আমার জুরিডিকশন গোটা ভারত, সুপ্রিম কোর্টের উপরে বলেছিলাম, আমার জুরিডিকশন গোটা ভারত। যখন আলোচনা হবে আমি যে কোনো রাজ্যের উদাহরণ দিতে পারি। বাংলার মেয়ে যখন খারাপ অবস্থায় রয়েছে তখন আমরা আপনারা বলছেন বাংলা নয়, আপনার গোটা ভারতকে দেখুন। এই তো মহা মুশকিল। বিজেপির প্রতিনিধি, মানুষ বিজেপির প্রতিনিধি ভাই তোমার সময় তো বলিনি, বলে দিতে দাও। পশ্চিম বাংলা ডিস্টার্ব করো না, বলে দিতে দাও। পশ্চিম বাংলার নারীদের সম্মান দিতে পারছেন না, সুরক্ষা দিতে পারছেন না, বলে দিতে দাও। একটা প্রশ্ন করেছি অনির্বাণ যে এখানে জনপ্লাবন সত্যি না ফিতে কাটা সত্যি? না, বিজেপির দালালিটা অনেক ক্ষেত্রে বেশি সত্যি হয়ে যায়। কেন? অদ্ভুত বিষয়। আপনাদের একটু যদি সিলেবাসের বাইরে প্রশ্ন থাকে না, পাল্টা দোষারোপ করা থাকে, দাগিয়ে দেওয়া থাকে। আমি আপনাকে বলিনি, আপনার গায়ে লাগলো। যাকে কিছু বলুন না কেন, আপনার কাছে না, আপনাকে আমি বলিনি। আমার প্যানেলে বসে বলছেন, আপনি তো রাস্তায় গিয়ে চায়ের দোকানে বলছেন না। আপনার আপনি নিজে গায়ে টেনে নিচ্ছেন। কোন নিজে গায়ে আজকে যদি টানছি না, গুজরাট, ইউপি থেকে বিজেপির নেতারা এখানে এসে আমাদের জ্ঞান দিতে পারে, আমি সেখানে রেফারেন্স দিতে পারবো। আরে আপনি একটা কথা বলুন না, আপনি তো এখানে ক্ষমতায় রয়েছে, আদিত্যনাথ বাংলায় আসেন, গুজরাটে থেকে উঠে এসে নেতা নরেন্দ্র মোদী বাংলায় আসেন, অমিত শাহ বাংলায় আসেন, আমি উদাহরণ দিতে পারবো। উত্তর দিচ্ছেন, আপনার কাছে একটা প্রশ্নের লাইনে উত্তর দেওয়ার জায়গা নেই, আপনার কাছে যুক্তি নেই, সেটা আমি শুধু না, এখানে উপস্থিত প্রত্যেক গেস্ট, সেই সঙ্গে আমাদের প্রত্যেক দর্শক সবাই বুঝতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে আমাদের এই ডিবেটে আসার জন্য। সোজাসুজি স্বর্ণালীতে আপনাদের সবাইকে পেয়ে আমরা সত্যি অনেক ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু আজকে আমাদের ডিবেট এখানেই শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ। ফিরে আসছি একটু বিরতির পর, সঙ্গে থাকুন।